নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, নাম যতীনবাবুর চাকর। যতীনবাবু পানুকে খুব ভালো করে চেনেন না, এই কথা ঠিক। যতীনবাবুর দোষ নেই, তার মেলা লোক লস্কর, মেলাই মুনিশ, দারোয়ান, চাকর বাকর। এর মধ্যে পানু কোনজন তা তার না জানার হক আছে। তবে কিনা যতীনবাবুর 2টো কুকুর, 7টা গাই, গোটা 7 ছাগল, 50টা হাঁস, 70টা মুরগি, 17টা খরগোশ, 7টা পোষা পাখি, আর যতীনবাবুর প্রায় 100 বছর বয়সী দিদিমা কুসুম দাসী পানুকে ভালোই চেনে। পানু যদি বলে আমি যতীনবাবুর চাকর, তাহলে কথাটা মিথ্যেও হয় না, আবার সত্যিও হয় না। মাস গেলে পানু যে 80টা টাকা মাইনে পায়, তা যতীনবাবুর তহবিল থেকেই আসে। দুবেলা পানু যে পাহাড় প্রমাণ ভাত পেটের মধ্যে সেঁধোয়, তাও যতীনবাবুরই ভাত। তবু সত্যি কথা বলতে গেলে বলতে হয়, পানু হলো গে চাকরের চাকর। যতীনবাবু তাকে চেনেন না, তার মাথার ওপর ছড়িও ঘোরান না। তাকে হুকুম তামিল করতে হয় সত্যরামের। সত্যরাম এ বাড়ির যত চাকর বাকর আর কাজের লোকের ছড়িদার। সত্যরামের যা দাপট তা কহতব্য নয়। সত্যরামও বটে যতীনবাবুরই এক চাকর, কিন্তু সে কথা মনে আনাও পাপ। সে এখন যতীনবাবুর মেলা মেলা টাকা রোজ ছানাঘাটা করে। কাকে রাখবে কাকে ফেলবে তাও সেই ঠিক করে। সেই বাজার সরকার, খাজাঞ্চি, আরও বা কত কি। পানু শুধু জানে যতীনবাবু নন, তার মাথার ওপর আছে সত্যরাম। তার মরা বাঁচা সত্যরামের হাতে, সুতরাং সে হলো গে যতীনবাবুর চাকরের চাকর। পানুর এই বাড়িতে ঢোকাটাও এক বৃত্তান্ত। পানু তখনও তো চাকর হয়নি, বাপ বেচে। গরিব বটে, তবু বাপ খাটত পিটত। পানু আলায় বালায় ঘুরে দিব্যি হেসে খেলেছিল। পানু তখন বয়সের জোয়ারে চেহারাখানাও এমন পাকিয়ে দরকচা মেরে যায়নি। ভারী মিঠে করে বাঁশি বাজাতে পারত। ইচ্ছে ছিল যাত্রা পার্টিতে ভিড়ে যাবে। গুণীর খুব কদর যাত্রার দলে। সেই সময়ে সে পড়ল গন্ধবাবুর খপ্পরে। সে আরেক বৃত্তান্ত। গন্ধবাবুর মেয়ে হলো পারুল। গেছো মেয়ে ছেলে যাকে বলে। জামা ছেড়ে শাড়ি ধরার বয়সের ফাঁকেই দুবার 2টো ছোঁড়ার সঙ্গে পালিয়ে গিয়ে ফেরত আসে। কোনো কোনো মেয়ে থাকে এরকম, যাকে শেষ অবধি সামলে ওঠা যায় না। সজাত স্বঘরের একটি যেমন তেমন পাত্র তখন গন্ধবাবুর খুব দরকার, নইলে মান সম্মান থাকে না। তা গন্ধবাবুর মান ইজ্জত বড় কমও তো নয়। উনি ছিলেন যতীনবাবুর তেলকলের ম্যানেজার। গোসাইগঞ্জের হাটে গন্ধবাবু পাকড়াও করল পানুকে। 2-4 কথার পরই ধাঁ করে কাজের কথা পেরে ফেললেন। বেশ হেঁকেই বললেন, পারুলকে যদি বিয়ে করো তবে আখের গুছিয়ে দেব। চাই কি আজই কাজে লেগে যেতে পারো। গায়ে খুব গন্ধ মাখতেন বলে লোকটার ওই নাম। আসল নাম রাখাল টাখাল কিছু হবে, তবে গন্ধবাবু বললে 10খানা গায়ের লোক চেনে। বাড়ি এসে যখন পানু তার বাপকে কথাটা বলল, তখন বাবা লাফিয়ে উঠে বলল, আরে বাস, এ তো লটারি জিতেছিস, কালই গিয়ে কাজে লেগে যা। মেয়েটার একটু বদনাম আছে বটে, তা বিয়ের পর 2-4 ঘা দিলেই সারবেক্ষণ। পানু অগত্যা কাজে লেগে পড়ল। তেল কলের কাজ, গতরের খাটুনি। তবে হবু শ্বশুর মাথার ওপর ছিল বলে ভরসাও ছিল, দিন ফিরবে। কিন্তু ফ্যাসাদটা বাঁধালো পারুলই। চৈত মাসে কাজে লেগেছিল পানু, আর জ্যৈষ্ঠে পারুল ফের পালালো। এবার গেল এক ঠিকাদারের সঙ্গে। গিয়ে সে কোন গাড্ডায় পড়ল কে জানে, আর ফিরল না। গন্ধবাবু তারপর থেকেই পানুর ওপর বিগড়ে গেলেন। তা বলে তাড়িয়ে দিলেন না, তবে আগের মতো এসো বসো আর করলেন না। পানু চাকরি করে, গন্ধবাবু ম্যানেজারি করেন। কারো সঙ্গে কারো আর অন্য কোনো সম্পর্ক থাকলো না। সেই সময়ে যতীনবাবুর বাড়িতে কাজের লোকের টান পড়ায় সত্যরাম এসে তেলকল থেকে কয়েকজনকে ধরে নিয়ে গেল। সেই কয়েকজনের মধ্যে পানু একজন।
গন্ধবাবু ফিরেও তাকালেন না। পানুর একটু দুঃখ হয়েছিল বইকি। পারুলের জন্য তাকে দেগে রাখা হয়েছিল বটে, কিন্তু গন্ধবাবুর আরও মেয়ে ছিল। পারুলের ছোট বকুল, তার ছোট টগর, কিন্তু তাদের কোনো গণ্ডগোল নেই। কই, তাদের একজনের সঙ্গেও তো বিয়েটা লাগাতে পারত পানুর। গন্ধবাবু সেদিক দিয়েও গেলেন না। গন্ধবাবু আর বেঁচে নেই, তার পরিবার কোথায় কীরকম আছে টাছে তাও জানে না পানু। তার সে সময়ও নেই। যতীনবাবুর বাড়িতে পাহাড় প্রমাণ কাজ। সত্যরাম আবার কারো বসে থাকা পছন্দ করে না। যতীনবাবুর দুটো মহল। অন্দরমহলে যারা যাতায়াত করে তারা সত্যরামের পেয়ারের লোক। পানুর কপালে সত্যরামের নেক নজর জোটেনি। সে বাইরের লোক। বাইরে থেকে ভিতরটা কিছুই দেখা যায় না, তবে আন্দাজ করা যায়। মোটা মোটা দেয়াল, চিক মেলা বারান্দা, পর্দা ফেলা জানলার ওই যে বিশাল 3 তলা অন্দরমহলও হলো রাজার পুরী। ওখানে নরম বিছানা, আতরের সুবাস, পায়েস, রসগোল্লার ছড়াছড়ি, আর সোনাদানা টাকা পয়সার পাহাড়। এই বাইরের মহল আর অন্দরমহলের মাঝামাঝি একখানা একটেরে দালান আছে। আগে ঠাকুর দালানই ছিল, এখন নতুন ঠাকুর দালান হয়েছে দক্ষিণ দিকে। এই দালানের একখানা ঘরে যতীনবাবুর দিদিমা থাকে। 3 কুলে কেউ আর নেই বলে বুড়ি যতীনবাবুর কাছে এসে পড়েছিল কোনো কালে। যতীনবাবু ফেরাননি, আবার তেমন মাথায় করেও রাখেননি। গরিব আত্মীয় বড় বালাই, তার ওপর বুড়ি তার আপন দিদিমাও নয়, মায়ের মাসি। খুনখুনে বুড়ি কুসুম দাসী একদিন পানুকে হাতছানি দিয়ে ডেকে বলল, দিবি দাদা একখানা ডাব পেরে? পানু তখন নতুন, কিছু জানে না, কোথা থেকে ডাব পেরে দেবে তাও বুঝতে পারছে না। হাঁ করে চেয়ে রইল। বুড়ি বলল, আমি যতীনের দিদিমা, যা ওই পূবের ঘরের পিছনের যে গাছগুলো আছে সেখান থেকে একটা পেরে আন, আজ একাদশী। যতীনবাবুর দিদিমা? পানুর চোখ বড় বড় হয়ে গেল। তক্ষুনি গিয়ে তরতরিয়ে গাছে উঠে একটার জায়গায় 4টে পেরে আনলো। কুসুম দাসী খুব খুশি, কত আশীর্বাদ করলো। ফললে আজ পানুর রাজাগজা হওয়ার কথা, সে তো হয়নি। তার ওপর ডাব পাড়ার জন্য সত্যরাম এই মারি কি সেই মারি। তবে সে যাই হোক, সেই থেকে বুড়ির সঙ্গে বেশ ভাব হয়ে গেছে পানুর। যতীনবাবুর দিদিমার অবস্থা যে তার চেয়ে খুব বেশি ভালো নয় তা বুঝতে পানুর দেরি হয়নি। তবে বুড়ি মানুষ ভালো। পানুকে খুব ডাকখোঁজ করে, এটা সেটা জোগাড় করে দিতে বলে, আর লোভও দেখায়। তোর বিয়ে হোক, আমার 1 ছড়া 3 ভরির মটরদানা হার আছে, তোর বউকে দেব। পানু হাসে, মটরদানা হারখানা আর দিদিমাকে হাতছাড়া করতে হবে না। পারুল সটকে পড়ার পর থেকে পানু জানে এই ঢনঢনে কপালে তার আর বেয়ে নেই। খড় কুচোতে বসে কিংবা চুন আর বালি দিয়ে ঝামাই ঘষে কুয়োপাড়ের শ্যাওলা তুলতে তুলতে, কিংবা পুকুর ধারে পাটায় বাবুদের পেল্লায় পেল্লায় মশারি কাচতে কাচতে জীবনটার উপর যেমন ঘেন্না আসে, তেমনি আবার শিউলি ফুটলে, নলেন গুড় জালের গন্ধ বেরোলে বা কোকিল আচমকা ডেকে উঠলে মনটা ভারী খুশি খুশি হয়ে ওঠে। জীবনটায় আর একটা খুশির তুফান লাগতে পারত যদি সত্যরাম তার ওপর খুশি থাকত, কিন্তু সেটাই কিছুতেই হয়ে উঠল না। একজন থাকে, বেশ আছে, দোষঘাট কিছু করেনি, তবু তার ওপর কেউই যেন খুশি হয় না, তাকে দেখলেই মুখ বেজার করে। পানুরও হয়েছে তাই। বাবা মারা যাবার পর বাড়িতে গিয়ে দেখল পানু 1.5 বিঘে জমি, খোড়ো ঘর সমেত বাস্তুটা জুড়ে থাবা গেড়ে বসে আছে তার ছোট ভাই কানু। রাগী কুকুর যেমন লোক দেখলেই গড়গড় করতে থাকে, তেমনি তাকে দেখেও কানু কেমন যেন গড়গড় করতে থাকলো। বুঝি ভেবেছিল পানু বাপের সম্পত্তির ভাগ চাইবে। চাওয়ার কথা মনেই হয়নি পানুর। পানু ফিরে আসার পর সত্যরাম একদিন তাকে পা দাবাতে ডেকে পাঠালো। সত্যরামের পা দাবানো এক মস্ত সম্মানের ব্যাপার। যে সে সত্যরামের পায়ে হাত ছোঁয়াতে পারে না। যারা পারে তাদের নির্ঘাত 10-20 টাকা বেতন বেড়ে যায়, আর তারা নেক নজরেও থাকে।
পানুর ভারী আহ্লাদ হয়েছিল সত্যরামের ডাক পেয়ে, কিন্তু পা দাবাবে কি? হাত ছোঁয়াতে না ছোঁয়াতেই সত্যরাম কোকিয়ে উঠে বলল, ওরে থাম থাম, কি লোহার হাত রে বাবা, কড়া পড়েছে একেবারে শিরিষ কাগজ বানিয়েছিস। আমার নরম শরীর, ওই কেঠো হাত চলবে না। তা কথাটা সত্যি বটে, পানুর হাত আর হাত নেই, থাবা হয়ে গেছে। মনের দুঃখে সে সত্যরামের ঘর থেকে ফিরে এলো। কপালটা খুলি খুলি করেও খুলল না। সত্যরামও চাকর বটে, কিন্তু বড় চাকর। সর ননি দুধ খেয়ে আর গতর না খাটিয়ে সে ইদানিং ভারী নাদুস নুদুস হয়েছে। মুখখানায় আহ্লাদি ভাব, 3 আঙুলে 3খানা সোনার আংটি। ওদিকে যতীনবাবুর কারবার বাড়ছে, টাকা বাড়ছে, লোক বাড়ছে। ক্রমে ক্রমে চারদিকটা বেশ ফলাও হয়ে উঠেছে। 2খানা গাড়ি কিনলেন যতীনবাবু, বারবাড়ির উঠোনে 1খানা দোতলা তুলে ফেললেন। পাঞ্জাব থেকে 2টো বিশাল গাই এলো। কিন্তু পানু যেকে সেই। যতীনবাবুর রংখানা দিন দিন ফর্সা হয়েছে, মুখখানায় সবসময় যেন হাসি হাসি ভাব। আগে একজন পাইক সর্বদা ঘুরত, আজকাল 2 জন। 2 নম্বর পাইকটার চেহারা কাবলিওয়ালাদের হার মানায়। যেমন লম্বা তেমনি চওড়া, তেমনি বিশাল বুকখানা, আর চোখ 2খানায় দোফওয়ালা ছুরির ধার। যত টাকা বাড়ছে যতীনবাবুর ততই শত্রু বাড়ছে, তাই বাড়ছে পাইক। নতুন পাইকটার হাতে একটা দোনলা বন্দুকও থাকে। দেখে ভারী ভক্তি শ্রদ্ধা হলো পানুর। দুপুরবেলা বারবাড়ির বারান্দায় তারা 6 জন বাইরের চাকর খেতে বসে। সত্যরামের পেয়ারের লোকদের জন্য ভিতরে দরদালানে ভিন্ন ব্যবস্থা। তা হোক, পানুর কোনো দুঃখ নেই। যতীনবাবুর বাড়িতে ভাতটা নিয়ে হিসাব কষা হয় না, যত পারো খাও। ভাতটা বেশ চেপেই নেয় সকলে। ভাতের মাথায় একটা গর্ত করতে হয়, তাতে বড় হাতা দিয়ে হরহর করে ডাল ঢেলে দিয়ে যায় হরিহর। একটু ঘ্যাঁট মতো থাকে সঙ্গে, পরে চুনো বা ছোট মাছের 1খানা ঝোল। বাড়িতে ভোজ হলে অবশ্য তাদেরও কপাল ফেরে, আর যতীনবাবুর বাড়িতে ভোজ লেগেই আছে। খেতে বসে আজ নলিনীকান্ত পানুর কানে কানে বলল, নতুন পাইকটার বৃত্তান্ত শুনেছ? 7খানা খুন করিয়েছে। পানু শুনে ভিড়মি খাওয়ার জোগাড়। বলিস কি? নোনা পুকুরের বটকেষ্ট কাপালিকের কাছে গিয়ে গা ঢাকা দিয়েছিল। পুলিশ গিয়ে ধরে। বটকেষ্টর বড় ভক্ত হলো যতীনবাবু, তার কথায় ওঠে বসে। বটকেষ্ট যতীনবাবুকে হুকুম দিল পুলিশের সঙ্গে বন্দোবস্ত করে ছাড়িয়ে এনে পাইকের চাকরিতে বহাল করতে। যতীনবাবুও কাঁচা খেকো খনিটাকে এনে রেখেছে। রোজ 2টো করে মুরগি, ডজন ডজন ডিম ওড়াচ্ছে, আর বন্দুক নিয়ে গোঁপ চুমড়ে ঘুরে বেড়াচ্ছে। ভগবান বলে কিছু নেই, বুঝলে? পানু মাথা নেড়ে বলল, সে আমি অনেক আগেই বুঝেছি। বলাই দাঁতের ফাঁক থেকে একটা মাছের কাঁটা টেনে বের করার চেষ্টা করতে করতে বলল, তবে দিনু পাইক আসায় সত্যরামের বাজার খারাপ। কর্তাবাবু দিনুকে চোখে হারাচ্ছেন আজকাল। পানু মাথা নেড়ে বলল, কথাটা বড় ভয়ের হলো। বলাই বলল, কেন, ভয়ের কি? দিক না বন্দুকটা সত্যরামের ইয়েতে ঢুকিয়ে, আমি তো হরির লুট দেব। পানু লেবু পাতা ডলে শেষ কয়েকটা গরাস গপাগপ মুখে চালান দেওয়ার ফাঁকে বলল, সত্যরামের কিছু হলে দিনু পাইক যদি আমাদের মাথার ওপর বসে, তাহলে তো দিনে দুপুরে মাথা কাটবে। ফটিক গতকালই সত্যরামের হাতে জুতো পেটা হয়েছে, হাট থেকে তামাক আনেনি বলে। সে বলল, আগে তো সত্যরামের ব্যবস্থা হোক, পরে দিনুকে নিয়ে ভাবা যাবে। কেষ্ট এতক্ষণ কিছু বলেনি। একটা মস্ত লঙ্কা নুনে মেখে একটু একটু করে খেয়ে শিশোচ্ছিল। লঙ্কায় আর 1খানা চাটন দিয়ে বলল, খবর তো রাখো না, দিনু পাইক এমনি আসেনি, খবর হয়েছে এ বাড়িতে ডাকাত পড়বে। এত টাকা, ডাকাত না পড়ে পারে? পাঁচুর সঙ্গে শ্রীপতি এতক্ষণ নিচু গলায় দাক্ষী নামে একটা নতুন ঝিকে নিয়ে রসের কথা বলছিল। দাক্ষীর বয়স কাঁচা, দেখতেও ভালো। পাঁচু আর শ্রীপতিরও বয়স কম। দাক্ষী অন্দরমহলের ঝি, বাইরে বড় একটা আসে না।
তবে দোতলার জানলা বা বারান্দায় দাঁড়িয়ে মাঝে মাঝে বেপর্দা হাঁ করে বাইরের দিকে চেয়ে থাকে। পাঁচুর সঙ্গে কয়েকবার কথা হয়েছে। মেয়েটার ভাইয়ের বড় অসুখ, টিবি। সারাক্ষণ ভাইটার কথা ভাবে। পাঁচু বলল, কিছু টাকা জমলে ভাবছি ওকে দেব। শ্রীপতি মুখখানা উদাস করে বলল, ও টাকায় কি হবে? ক টাকাই বা তুই পাস? ও টাকা তো সাগরের শিশির। অত মজে যাস না বাপ, সত্যরাম টের পেলে ছাল ছাড়িয়ে নেবে। সবাই যে যার থালা নিয়ে গিয়ে পুকুর ধারে মাজতে বসল। খেয়ে উঠে পানু একটু চিন্তিতভাবে ঘরে এলো। দিনু পাইককে নিয়ে তার যেন খুব চিন্তা হচ্ছে। যদিও কোনোদিন কথাবার্তা হয়নি, এমনকি চোখাচোখিও ভালো করে নয়, এবং তার নামও যদিও জানেন না, তবুও যতীনবাবুর প্রতি একটা দুর্বলতা আছে পানুর। শত হলেও মনিব। খুব ইচ্ছে হয় পানুর একদিন গিয়ে যতীনবাবুকে বলে, আগে আমি আপনার চাকর, আমার নাম পানু। যতীনবাবু হয়তো ভারী অবাক হয়ে বলবেন, ও তাই নাকি? বাহ, বেশ বেশ। বটকেষ্ট কাপালিকের নাম হলো গিয়ে কালিকানন্দ। তার সাধন নামে অবশ্য কেউ তাকে ডাকে না, সবাই তার পুরনো নামই বজায় রেখেছে। লোকে বলে সে তার একটা বউকে কুয়োয় ফেলে মেরেছে, আর একটাকে গলায় ফাঁস দিয়ে। দুবারই আত্মহত্যা বলে পার পেয়ে যায় বটকেষ্ট। নোনাপুকুরের শ্মশানে এখন তার সাধন পীঠ, খুব রবরবা। এ বাড়িতে যখন আসে তখন তার জন্য খাসি কাটা হয়, দিশি মদের বোতল আসে, আর বাড়িটা কেমন যেন ছমছম করতে থাকে। করবেই, বটকেষ্টর সঙ্গে 150 ভূত সব সময় ঘুরে বেড়ায়। ভূতের গায়ের বোঁটকা গন্ধে বাড়ি একেবারে ম করতে থাকে। যতীনবাবু বিশ্বাস করেন তার যে অবস্থার এত উন্নতি, তা ওই বটকেষ্টর জন্য। খাওয়ার পর উবু হয়ে বসে কুয়োতলার শ্যাওলা ঘষে তুলছিল পানু। শীতকাল, রোদ পশ্চিমে হেলেছে। সেই রোদে একটা ছায়া পড়ল তার গায়ে। পানু মুখ তুলে যা দেখল তাতে ফের ভিড়মি খাবার জোগাড়। সামনে দিনু পাইক দাঁড়িয়ে। বুকের মধ্যে কেমন একটা গুড়গুড় শব্দ উঠল। হাত পা সব ঠান্ডা মেরে যেতে লাগলো। দিনু খুব ঠান্ডা গলায় বলল, এই তুই গোবরার কানুমণ্ডলের ভাই না? পানু ভারী চমকে গেল। সে গোবরা গাঁয়ের কানুমণ্ডলের ভাই বটে, কিন্তু সে কথা বেশি লোক জানে না, জানার কথাও নয়। দিনু পাইকের মতো মস্ত লোকের কানে যে কথাটা গেছে, এইটাই সে অবাক। পানু ভারী বিগলিত হয়ে বলল, আজ্ঞে। তোর নাম পানু? আজ্ঞে। পানু লক্ষ্য করল দিনু পাইকের পরনে একটা ফর্সা পায়জামা, গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, তার ওপর জহরকোট। আর এই দিকে আলিশান লোকটা বোধহয় খালি হাতে মোষের ঘাড় ভেঙে দিতে পারে। বিনু পাইক তার বাঘা গলায় গড় গড় শব্দ তুলে বলল, সেদিন গোবরায় গিয়ে কানুমণ্ডলকে ভয় দেখিয়ে এসেছিস? পানুর এক গাল মাছি। কানুকে কেন, সে তো মশা মাছিকেও ভয় দেখানোর এলেম রাখে না। সবে কি মাথা নেড়ে বলল, আগে না না। লোকটা কিছুক্ষণ খুনিয়া চোখে তার দিকে চেয়ে থেকে বলল, কানুমণ্ডল আমার ইয়ার, বুঝেছিস কথাটা? যে আজ্ঞে। ওর জমি বাড়ির ওপর তোর কোনো হক নেই, আছে? পানু সভয়ে মাথা নেড়ে বলল, ভাগ তো আমি চাইনি। আলবৎ চেয়েছিস। আগে না। লোকটা আবার কিছুক্ষণ রক্ত জল করা চোখে তাকে ঠান্ডা করে দিয়ে বলল, তা ভালো কথা, 7 দিনের মধ্যে গোবরায় গিয়ে কাগজে সই সাবুত টিপ ছাপ দিয়ে আসবি। খুব ভয়ে ভয়ে পানু জিজ্ঞেস করলো, কিসের কাগজপত্র আজ্ঞে? তোর অত খতেনে কি দরকার? যা বলছি তাই করবি, বেশি ট্যাঁফো করলে বিপদ আছে। লম্বা লম্বা পা ফেলে চোখের পলকে দিনু পাইক হাওয়া হয়ে গেল। দোতলার জানালা থেকে দাক্ষিণামী নতুন ঝিটা তাকে হাঁ করে দেখছে আরও অনেকেই। দিনু পাইক চলে যাবার পরই পাঁচু, শ্রীপতি, বলাই এসে জুটল। সবাই মিলে ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ তুমুল কথাবার্তা হলো। পাঁচু বলল, ও যা বলছে তাই করো গো পানুদা, পৈতৃক প্রাণটার দাম অনেক বেশি। পানু শুধু বলল,
রাত্রিবেলা পানু ভালো করে খেতে পারল না। এত তেষ্টা পাচ্ছিল যে ঘটি ঘটি জল খেয়ে খিদের 12টা বেজে গেল। রাত্রিবেলায় ভালো করে ঘুমোতেও পারল না। সকালবেলায় যতীনবাবু তার পাইক বরকন্দাজ নিয়ে বেরিয়ে গেলেন। পানু সে সময় পুকুর ধারে চাদর কাটছে। এমন সময় সত্যরামের পেয়ারের লোক মুকুন্দ এসে বলল, ওরে, তোর তলব হয়েছে। সত্যরাম তার ঘরে নরম সাদা বিছানায় বসা, দেয়ালে হরেক ক্যালেন্ডার, একখানা পেল্লায় লোহার আলমারি, ইস্তক টেবিল চেয়ার। কে বলবে চাকরের ঘর? তা সে যত বড় চাকরই হোক। তবে কি না পরিষ্কার ঘরখানা যেমন হাসছে, সত্যরামের মুখে কিন্তু তেমন হাসি হাসি ভাব নেই, ভারী বেজার মুখ। তাকে দেখে ভ্রু কুঁচকে বলল, কী রে, ওই ডাকাতটার সঙ্গে কি কথা হচ্ছিল? সর করছিস নাকি? পানু আগা পাঁচতলা অবাক হয়ে বলল, কিসের স্বর? ভণ্ডটা যে আমাকে শাসাচ্ছিল। শাসাচ্ছিল? কেন রে আহাম্মক, করেছিসটা কি? সেইটাই তো ভাবছি, ভেবে ভেবে কিছু টের পাচ্ছি না। খোলসা করে বল। চোখে জল আসছিল পানুর। মায়ের পেটের ভাই হয়ে কানু কিনা বিনা দোষে পিছনে গুন্ডা লাগালো। সত্যরাম তার দিকে চোখা নজরে চেয়ে থেকে বলল, দেখ, তোদের কিন্তু আমি একরকম বাঁচিয়ে বর্তিয়ে রেখেছি। দুবেলা খেতে জুটছে, ট্যাগ গরম করা পয়সা জুটছে। এমন আরামে 7টা গায়ে ঘুরে দেখে আয় আর কেউ আছে কি না। তা আগে ঠিক। তাই বলছি, ওই ডাকাতটার সঙ্গে সর করে আমার পিছনে লাগার মতলব যদি থেকে থাকে, তাহলে কিন্তু আখেরে ভালো হবে না। বেশি কথা কি, কালকে এই সকালে বাবুকে বলে ঘাড় ধাক্কা দেব। আমার ভাই পানুর সঙ্গে ওর ভাব আছে, বোধহয় মদ বা জুয়ার আড্ডায় ভাব হয়েছিল, তাই আমাকে শাসাচ্ছিল বাপের সম্পত্তি যা আছে সব যেন লেখাপড়া করে কানুকে ছেড়ে দিয়ে আসি। তোরও আবার বাপের সম্পত্তি আছে নাকি? এই যে গরুর গাড়ির হেডলাইটের বৃত্তান্ত, তা কত কি আছে? শুনলে হাসবেন, 1.5 বিঘে জমি আর 2টো খোড়ো ঘর। শুনে কিন্তু সত্যরাম হাসল না, বলল, তা তুই কি বললি ডাকাতটাকে? কি আর বলবো, রাজি হতে হলো। সত্যরাম কথাটা বোধ হয় মনে মনে ওজন করে দেখল। তারপর বলল, তোর বাড়ি তো গোবরায়। আজ্ঞে। আহাম্মক কোথাকার, ওখানে বিরাট কারখানা হবে। জমির দাম হু হু করে বাড়ছে। চাষের জমি সব গাপ করে বড় বড় বাড়ি হবে। পানুর গালে হাত। আগে তা তো জানতুম না, কানু বলেও নি। 1.5 বিঘেতে কত কাঠা হয় জানিস? তা জানি। এক কাঠার দাম যদি ঠেলে 10,000-এ ওঠে, তবে কানুর টাকে কত আসবে তার আন্দাজ আছে? পানুর চোখ কপালে। ওরে বাবা, সাধে কি আর 1.5 বিঘের জন্য দিনু পাইক তোকে শাসায়? গোবরার জমি এখন সোনা। পানুর মাথাটা কেমন ঝিমঝিম করছিল, কথা সরছিল না মুখে। সত্যরাম করুণার স্বরে বলল, যা কাজ করগে যা, ভেবে চিনতে একটা কিছু মাথায় এলে বলবো খন তোকে। দিনু পাইক যে মোটে 7 দিন সময় দিয়েছে, কাগজপত্র সব তৈরি, গিয়ে টিপছাপটা দিলেই হয়। সত্যরাম উদার গলায় বলল, জাত সাপে ধরলে তো আর বাঁচন নেই রে। টিপছাপ দিতে হলে দিবি, তবে একেবারে ফাঁকিতে পড়তে যাবি কেন? 2-4 হাজার চেয়ে বসবি। যদি মারে? মরবি তো বটেই, তোর আবার ওয়ারিশও নেই যে তুই মরলে কেউ দাবিদার দাঁড়াবে। না, তোর কপালটাই খারাপ দেখছি। পানু উঠল। সত্যরামের মুখ চোখে দুশ্চিন্তার ছাপটা তার ভালো লাগছে না। সত্যরাম যেমনই হোক, পানুর মতো লোকের পুঁটি মাছের পরাণ তো ওরই হাতের তেলই দাপাচ্ছে। মারলে ওই মারবে, রাখলে ওই রাখবে। কিন্তু ওরও যদি মরণ বাঁচনের সমস্যা দেখা দেয়, তো ঘোর বিপদের কথা। বিকেলের দিকটায় পানুর একটু ছুটি হয়। পানু চাদরটা জড়িয়ে বাঁশবন পার হয়ে কালীবাড়ির দিকে যাচ্ছিল। আরতিটা দেখে আসবে,
আর ওই সঙ্গে মায়ের কাছে একটু মানসিকও করে আসবে। দাদা, আমি কানু। পানুর শ্বাসকষ্ট হচ্ছিল। বলল, কি কি চাস তুই? তোমার সঙ্গে কথা আছে, আড়ালে চলো। পানু মাথা নেড়ে বলল, ও বাবা, আড়ালে আমি যাচ্ছি না। কানু অবাক হয়ে বলল, অত ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এলুম। কি বিপদ? দিনু গুন্ডা যে আমাকে ভিটে ছাড়া করতে চাইছে। হ্যাঁ, তা সে তোর পেয়ারের লোক। কি যে বলো দাদা, তার ঠিক নেই। কে কার পেয়ারের লোক? গোবরাই বলে কী সব কলকারখানা হবে টবে, সেই শুনেই সবাই জমির দাম চড়িয়ে বসে আছে। সেই কবে জুয়া খেলতে গিয়ে 50টা টাকা ধার নিয়েছিলুম, সেই সুবাদে দিনু শালা গিয়ে নানা রকম গাইতে লাগলো। তোমার মনিবেরও 60 আছে এর মধ্যে। দিনু কি বলছে? বলছে 1000টা টাকা নগদ দিচ্ছি, ভিটে মাটি ছেড়ে চলে যা, নইলে ঘরে আগুন দিয়ে বেগুন পোড়া করে ছাড়ব। পানু আতঙ্কিত হয়ে বলল, তা আমার কাছে কেন? আমি কি করব? বলছিলাম কি, এই সময়টায় তুমি যদি তোমার ভাগেরটা না ছাড়ো, তাহলে দিনুশালা মুশকিলে পড়বে। ও বাবা, 7 দিন সময় দিয়েছে, তার মধ্যে লেখাপড়া না করে দিলে ঘাড় নামিয়ে দেবে। বলো কি, তোমাকেও ধরেছিল এর মধ্যে? তুমি যে আমার দাদা, তা তো তার জানার কথা নয়। পানু বলল, জেনেছে। তাছাড়া আমাকে তো বলল আমি গিয়ে নাকি তোকে ভাগের জন্য ভয় দেখিয়েছি। কানু মাথায় হাত দিয়ে বসে পড়ল। বলল, সর্বনাশ। পানু একটু ভাবল, তারপর হাল ছাড়া গলায় বলল, তার কি করা যাবে? প্রাণটা তো আগে। শুনেছি গুন্ডোটা মেলা খুন খারাপই করেছে। তা করেছে। ওরকম লোকের সঙ্গে কি লাগা ভালো? কানু এই কথাটার জবাব দিল না। উবু হয়ে বসে চাদরের খুঁটে চোখ মুছল। বেশ কাহিল দেখাচ্ছিল তাকে। তারপর মুখ তুলে ধরা গলায় বলল, মায়ের দিব্যি কেটে বলছি দাদা, যদি দিনু গুন্ডাকে ঠেকাতে পারো, তবে জমি বেচে যা পাবো অর্ধেক তোমার। এখনই 7,000 করে কাঠার দর উঠছে। আমাদের জমির পাশ দিয়ে রাস্তা হচ্ছে বলে দর আরও বেশি। সত্যরাম বলছিল কাঠা নাকি 10,000। আর 6 মাস পরে তাই হবে, যদি ততদিন ধরে রাখা যায়। পানু একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল। বাঁশবনের ভিতরে কুয়াশা আর অন্ধকারে একটু শব্দ উঠল। কে যেন সাবধানী পায়ে আসছে বা যাচ্ছে। বাঁশ পাতায় খড়মড় শব্দ উঠছে। কানু সপাত করে উঠে দাঁড়ালো। পানু বলল, কে? কে যেন দৌড়ে পালাচ্ছে ওধারে। কানু সভয়ে বলল, কে গো দাদা? পানু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি না, আবছা মনে হলো একটা মেয়ে ছেলে। দাঁড়া, দেখছি। আমি আর দাঁড়াবো না, ফিরতে দেরি হয়ে যাবে। তার উপর দিনুশালা দেখতে পেলে বিপদ ঘটাবে। কাল পরশু একবার আসবো খন। কানু চলে গেল। পানু বাঁশবনের ভিতরে একটু চেয়ে রইল। মরা আলোর ঝুঁঝকো মায়ার ভিতর সে একটা খয়েরি ডুরে শাড়ির আভাস দেখেছে। মেয়ে ছেলেটা দৌড়ে বেশি দূর যায়নি। কথা শুনছিল আড়ি পেতে। কথা যে শেষ হয়েছে তা তো জানে না, ফের আসবে। পানু সন্তর্পণে এগোলো। মস্ত একটা শিমুল গাছ আছে ভিতর বাগে, আর যতদূর তার ধারণা ওখানে গা ঢাকা দিয়েছে। পানু তাড়াহুড়ো করল না, বরং বেশ গুনগুন করে রামপ্রসাদী ভাসতে ভাসতে সুরিপথটা ধরে দুলকি চালে এগোলো। শিমুল গাছটার ডান ধার বরাবর হয়ে আচমকা গোত্তা মেরে ঢুকে গেল বাঁশবনে। তারপর একদম মুখোমুখি। হ্যাঁ, তুমি তো দাক্ষী। এখানে কি করছিলে তুমি? দাক্ষী হাফসানো গলায় বলে, কি করব, নিজের ইচ্ছে এসেছি নাকি? তবে তোমরা সবাই যাকে ভয় পাও, সেই দিনুই তো ধরে এনেছে আমাকে। ধরে এনেছে মানে? মানে চুলের মুঠি ধরেই একরকম টেনে বের করে এনেছে। আমার বাবার পেটে লাথি মেরেছিল। কি জানি কেমন আছে বাপটা। ভাইয়ের টিবি বলে বাবা টাকার ধার নিয়েছিল। বটে,
তা এখানে কি করছিলে? রাক্ষসটা যে আমাকে এ বাড়িতে রেখেছে চারদিকে নজর রাখবার জন্য, কোথায় টাকা পয়সা গয়নাগাটি কে কেমন এসব খবর নিতে। আজ সকালে ডেকে পাঠিয়ে তোমার ওপর নজর রাখতে বলল। কেন? তোমার কাছে কেউ আসে কি না, কি কথা হয় সব খবর দিতে বলেছে, নইলে তো বুঝতেই পারছো। পানু ভয়ে এবং শীতে কাঁপছিল। তা তোমাকে ধরে এনে ও কি করতে চায়? মেয়েটা করুণ গলায় বলল। এখনো খারাপ কিছু করেনি, তবে খারাপই হবে। হয়তো নিজে কিছুদিন রাখবে, তারপর গোহাটার গরুর মতো বেচে দেবে। বাজারের মেয়ে হওয়া ছাড়া ভগবান আর আমার কপালে কি লিখেছেন। ও বাবা! শোনো, সাপুই গা চেনো? চিনি, কাছেই। সেখানে গোপাল দাসের বাড়ি। আমার বাবা কেমন আছে, আমার বাপটা একটু খবর এনে দেবে? পেটে লাথিটা লেগে বড় কাতরাচ্ছিল। তা দেখবক্ষণ চেষ্টা করে। যদি এনে দাও খবরটা, তাহলে আজকের কথা আমি গুন্ডাটাকে বলবো না, বুঝলে? বুঝেছি। পানুর মতো এই মেয়েটাও কাঁদল। বড় বড় চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, আমি তো গেছি, নিজের জন্য আর ভাবছি না। বাপটা ভাইটার যে কি হবে। পানু মৃদু স্বরে বলল, হিম পড়ছে, ঘরে যাও। বেশিক্ষণ বাইরে থাকলে লোকে নানা রকম সন্দেহ করতে পারে। যাও। যাচ্ছি। মেয়েটা চলে গেলে বাঁশবনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল পানু। হাত পায়ের কাঁপুনিটা কমেছে, কিন্তু ভয়টা তার শরীরকে একেবারে কাঠ করে রেখেছে। ঘটনাটা ঘটল একটু বেশি রাতে। খেতে যাবে বলে 6 চাকর তৈরি হচ্ছে। পাঁচু গাড়ু নিয়ে মাঠে গেছে। শ্রীপতি রান্নাঘর থেকে কাজ সেরে এসে হাত মুখ ধুচ্ছে। কেষ্ট টেমির আলোয় গোপাল ভাঁড় পরে শোনাচ্ছে সবাইকে। বেশ একটা ফুর্তির ভাব। হঠাৎ দিনু এসে ঘরে ঢুকলো। বিশাল চেহারাখানা যেন ঘর ভরে দাঁড়ালো। পানুর দিকে রক্ত জল করা চোখে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, কে এসেছিল তোর কাছে? পানু থতমত খেয়ে বলল, কই? জিভ টেনে বার করে দেব। কে এসেছিল? পানুর মাথাটা টাল খেলো। দাক্ষী কি বলে দিল শেষে? কথা দিয়েছিল বলবে না। পানু মাটির দিকে চেয়ে বলল, কানু। বটে, পরামর্শ হলো ভাইয়ের সঙ্গে। হঠাৎ পানু একটু হাসল, বলল, দু ভাইয়ে ঠিক করলুম, জমিটা আমরা হাতছাড়া করছি না। বটে বলে একটা বাঘা গর্জন ছাড়ল দিনু। পানু চমকালো না, উঠে দাঁড়ালো। দাক্ষী কথা রাখেনি, সেইটে তার মনে বড় বাজছে। সে একেবারে সমানে সমানে দিনুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি বড় বেচার লোক হে, বড় পাপী। খুন করো, মেয়ে মানুষকে ধরে আনো, লোকের জমি জমা কেড়ে নাও। কথাটা শেষ হলো না। দিনু একখানা থাপ্পড় তুলল, একেবারে আকাশ সমান উঁচু। পানু যতীনবাবুর বাড়ির বড় বড় মশারি আর কাপড় কাচে, খড় কুচোয়, ঘণ্টার পর ঘণ্টা কলপারের শ্যাওলা তোলে, জন্মের শোধ এক কারি ভাত সাত করায় ভিতরে। তার হাত পা পাকিয়ে দড়ির মতো হয়ে গেছে ঠিকই, কিন্তু ভারী পোক্ত শরীর। শীতে গ্রীষ্মে রোদে জলে একেবারে সই। কোদাল কুড়ুলে তার চমৎকার হাত। মাঝারি মাপের পাটের দড়ি কতবার দায়ের অভাবে টেনে ছিঁড়েছে। দিনুর চটটা নামাবার আগেই থাবড়াটা পানু কষালো। সে এমন থাবড়া যা আর কহতব্য নয়। দিনু পাইক চটটা নিরীহভাবে নামিয়ে নিজের গালে হাত বোলাতে লাগলো অবাক হয়ে। মুখে কথা নেই, এত অবাক। পানু সামনে দাঁড়িয়েই রইল, বলল, আমরা বাবুর পেয়ারের চাকর নই, বুঝলে? খেটে খাই, আমাদের প্রাণের ভয় থাকলে চলে না। দিনু দাঁতে দাঁত ঘষ্টালো। তারপর পটাং করে গায়ের গরম চাদরখানা খুলে ফেলে দিয়ে দুটো মুগুরের মতো হাত বাড়িয়ে চেপে ধরল পানুকে। তারপর কি থেকে যে কি হলো তা পানু বলতে পারবে না, কিন্তু লড়াইটা বেশিক্ষণ চলেনি।
এক সময় সে দেখে খুবই অবাক হলো যে সে অর্থাৎ পানু দিনু পাইককে উপুর করে ফেলে তার চুলের ঝুঁটি ধরে মাথাটা চৌকাঠে ঠুকছে আর বলছে, মর মর, মরে যা। শ্রীপতি পাঁচুরা এসে না ছাড়ালে দিনুকে মরতেই হতো। তবে মরার চেয়ে খুব কম হলো না। দিনুকে গো গাড়িতে 3 মাইল দূরের হাসপাতালে পাঠাতে হলো রাত্রেই। চাকরি যাবে, জেলও খাটতে হবে, সবই জানে পানু। ঘরে বসে সে বুটের শব্দের জন্য অপেক্ষা করছিল। ঠিক এই সময়ে সত্যরামকে সঙ্গে নিয়ে যতীনবাবু ঘরে এসে ঢুকলেন। তটস্থ হয়ে সকলে উঠে দাঁড়ালো। যতীনবাবুর মুখখানা গম্ভীর। সকলের দিকে একে একে চেয়ে দেখে সত্যরামকে জিজ্ঞেস করলেন, এদের মধ্যে কোনজন? আগে এই যে, বলে সত্যরাম তাড়াতাড়ি পানুকে দেখিয়ে দিল। যতীনবাবু কাশ্মীরি শালের ভিতর থেকে তার ডান হাতখানা বের করলেন। ঘরে হ্যারিকেনের আলো, তা সে আলোতেও হীরের আংটি ঝিকিয়ে উঠল। আর কি ফর্সা হাত! সেই হাতে নিজের থুতনিটা খামোখা একটু চুলকোলেন যতীনবাবু। তারপর বললেন, ও। যতীনবাবু এবার জিজ্ঞেস করলেন, সত্যরাম, ওর নাম কি? আগে পানু, এমনিতে খারাপ নয়, কাজ ভালোই করে, বিশ্বাসী। কতদিন আমার কাছে কাজ করছে? আগে তা বছর 5 হবে বোধ হয়। ও কত মাইনে পায় সত্যরাম? আগে 80 টাকা। এ বাজারে কম নয়, খায়ও মেলা, হরে দরে 500-700 পড়ে যায় আগে। যতীনবাবু গলা খাঁকারি দিয়ে ঘরে চালের দিকে চেয়ে বললেন, পুলিশ অবশ্য আসবে। ও পুলিশকে কি বলবে সত্যরাম? সত্যরাম শশব ব্যস্তে পানুর দিকে চেয়ে বলল, ওরে ও ডাকাত, বাবুর কথাটা কানে গেছে নাকি? পানু মাথা নাড়ল, গেছে। একটা কিছু বলবি তো? পানু মেঝের দিকে চেয়ে রইল, কথা বলল না। যতীনবাবু পানুর দিকে চেয়ে বললেন, আমার বড় বিপদ হে। পানুর সঙ্গে মনিবের এই প্রথম চোখাচোখি। পানুর অবশ্য ভয় ডর কেটে গেছে, ভক্তিমান্যির ভাবটাও আর নেই। তবে যতীনবাবুর ভয়টা কিসের তা সে ভালো বুঝতে পারল না। যতীনবাবু তার নাকের ডগাটা চেপে ধরলেন একটু, তারপর বললেন, পুলিশ অনেক কথা জানতে চাইবে বাবু। দিনু যে আমার চাকর ছিল সে কথাটা ওদের বলা ঠিক হবে না। ওর নামে হুলিয়া আছে। তাই আমি বলছিলাম কি, তোমাকে আমি আমার পাইক করে নিচ্ছি। 300 টাকা। কি বলিস রে সত্যরাম, 300 কি কম হচ্ছে? আগে না, আর অন্য সবাইকেও 20 টাকা করে বাড়িয়ে দিস যে আগে। যতীনবাবু পানুর দিকে চেয়ে বললেন, তোমাকে আমি দেখব, তুমিও একটু আমাকে দেখো। পুলিশ জিজ্ঞেস করলে বলো দিনুকে এ বাড়িতে কখনো দেখনি, ও ডাকাতি করতে ঢুকেছিল, তুমি রুখেছ। মনে থাকবে তো কথাটা? পানু জবাব দিল না, চেয়ে রইল। যতীনবাবু কাহিল গলায় বললেন, বটকেষ্ট বলেছিল দিনুর হাতে কবচ আছে, জমেও নাকি ওর সঙ্গে এঁটে ওঠে না। তা দেখছি তুমি জমের ওপর দিয়ে যাও। আমিও একটু শক্তপোক্ত লোক খুঁজছি, সঙ্গে সঙ্গে থাকবে। টাকা পয়সা নিয়ে চলাফেরায় আজকাল বড় বিপদ। জীবনে প্রথম মনিবের সঙ্গে কথা বলল পানু, কিন্তু যেমনটি বলার কথা তেমনটি তার মুখ দিয়ে বেরোলো না। পেট থেকে যেন আপনা আপনি বেরিয়ে এলো, আগে বাবু, চাকর হয়ে আর থাকা চলে না। যতীনবাবু ভারী অবাক, কেন? আগে চাকর হয়ে থাকলে নিজেকে ঠিকমতো চেনা যায় না কি না? যতীনবাবু একটু অপ্রস্তুত। হিরে শুদ্ধ হাতটা শালে চাপা দিয়ে বললেন, তোমার বোধ হয় খুব অযত্ন হয়েছে এ বাড়িতে। আগে তা তো ভালোই হয়েছে, ভগবান ভালোই করেন। তবে আমার আর চাকর হয়ে থাকতে ইচ্ছে যাচ্ছে না বাবু, আমি বাড়ি যাব। যতীনবাবুর ফর্সা মুখটা একটু লাল হলো। সত্যরামের দিকে চেয়ে বললেন,
ওকে 500 করেই দিস রে সত্যরাম, আর চাকরের মতো নয়, বাড়ির ছেলের মতোই থাকবে। যে আজ্ঞে। পানু একটু হাসল, তারপর চাকরের পক্ষে বেমানান গলায় বলল, আজ্ঞে না বাবুমশাই, আপনার অনেক নুন খেয়েছি। পুলিশকে যা বলার বলবো খন, ও নিয়ে ভাববেন না। আমার কিছু টাকা জমেছে, দেশে গিয়ে ঘর তুলব, 2 ভাইয়ে থাকব। যতীনবাবুর হিরে আবার চমকালো, উনি হাঁটু চুলকোলেন। পানু বলল, টাকা পয়সা নয় বাবুমশাই, তবে একটা জিনিস চাই। দাক্ষী যদি রাজি থাকে তবে ওকে আমি নিয়ে যাব, বিয়ে করব। যতীনবাবু অবাক হয়ে সত্যরামের দিকে তাকালেন। দাক্ষীকে? নতুন একটা ঝি আজ্ঞে, ভারী কাঁদুনে, সারাদিন কাঁদে। যতীনবাবু ভ্রু কুঁচকে বললেন, একে বিয়ে করতে রাজি হবে? খুব হবে আজ্ঞে, ওর বাপ রাজি হবে। ভোরবেলা কুয়াশায় মাখা ক্ষেতের ভিতর দিয়ে আগু পিছু 2টি প্রাণী এগিয়ে চলেছে, দুজনেরই বগলে পুঁটুলি। মাঝে মাঝে ফিরে চাইছিল পানু, ছুরিটা পিছিয়ে পড়ছে বারবার। দাক্ষী চোখ নামিয়ে নিচ্ছিল লজ্জায়। মরণ, গুন্ডাটা তাকাচ্ছে দেখো, যেন গিলে খাবে। দুজনেরই আজ মনে হচ্ছে আকাশটা কত বড়, পৃথিবীটা কি বিশাল, আর বেঁচে থাকাটা কত ভালো। শেষ হলো গল্প যতীনবাবুর চাকর।